সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ বছর আগে ২১ আগস্টে গ্রেনেড হামলা, বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া, এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে। এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন, যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা, অর্থাৎ হচ্ছে ২১ আগস্টের গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র, আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া, এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই। যে ২১ আগস্ট ২০০৪ সাল, সেই দিন বাংলাদেশে ঘটেছিল এক চরম ঘটনা। ওই সময় সিলেটে ব্রিটিশ হাই কমিশনের উপর গ্রেনেড হামলা হয় এবং সেখানে অনেক লোক মারাও যায়। এই সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম এবং আমরা তার প্রতিবাদে সন্ত্রাসের বিরুদ্ধে একটি শান্তির র্যালি আমরা করবার সিদ্ধান্ত নেই। ওই ২১ তারিখে এই শান্তির র্যালিটা আমরা মুক্ত অঙ্গনে করতে চেয়েছিলাম, কিন্তু সরকার, বিএনপি সরকার সেটা করতে দেয় নাই। তারা খুব টালবাহানা করে, কারণ আমাদের প্রচার করতে হবে। তারা যখন ওটা অনুমোদন দিল না, আমরা ২-৩ দিন আগে থেকেই তখন আমরা ঠিক করলাম যে ঠিক আছে, আওয়ামী লীগ অফিসের সামনেই এই শান্তির র্যালিটা আমরা শুরু করব এবং আমরা তাই করলাম। তো ওই দিন রাত্রে ১১টার দিকে তারা পারমিশন দিল, অথচ পরের দিন প্রোগ্রাম, তো তখন তার পরিবর্তন করা সম্ভব না। ওখানে অলরেডি মাইক টাইক লাগানো হয়ে গেছে, কিন্তু আমরা জানতাম না যে এর পিছনে কত বড় একটা চক্রান্ত আছে। আমরা যখন ওখানে সাধারণত ট্রাকের উপরে আমাদের মঞ্চটা করা হয়ে থাকে এবং ট্রাকে ওঠার জন্য একটা সিঁড়িও আছে। আমি যখন ওখানে গেলাম বক্তৃতা দিতে, আমি বক্তৃতাও দিলাম। বক্তৃতা আমি প্রায় শেষ করে চলে আসবো। এর মধ্যে আমাদের আমাদের যে র্যালিটা হবে, র্যালির রুটটা, সেটা আমি আমাদের সিটি আওয়ামী লীগের সেক্রেটারি মায়াকে বললাম যে তুমি রুটটা একটু বলে দাও। ও রুটটা বলে দিল। তা আমি যখন বক্তৃতা শেষ করে চলে আসবার সাথে সাথে তখনই আমাদের একজন ফটো সাংবাদিক বললো, আপা আমি ছবি তুলতে পারিনি, আপনি যদি মাইকটা একটু হাতে নিতেন। ওর বাবাকে আমি চিনতাম, আমরা যখন ছাত্র রাজনীতি করি, ওর বাবা তখন অবজারভার পত্রিকার সাংবাদিক ছিলেন, ফটো সাংবাদিক। তো সেই জন্য ও যখন আমাকে বললো, আমরা ঠিক আছে, অন্য যারা ফটো সাংবাদিক তারাও আমার চাচা ছিল, চাপা একটু ফটো নিতে পারিনি, একটু দিয়ে দেবেন। তো আমি সত্যি আবার মাইকটা ধরতে না ধরতেই একের পর এক গ্রেনেড হামলা, মানে সাথে সাথে আমাকে, আমার পাশেই আমাদের মোহাম্মদ হানিফ উনি ছিলেন, সাথে সাথে সে আমাকে ধরে মাটিতে বসিয়ে দিল, একদম কভার দিল। আমাদের সাথে সাথে আর অন্য অজিব ছিল, আর মামুন বলে একটা ছেলে ছিল, ওরা সবাই আমাকে একদম, মায়াটা সবাই আমাকে ঘিরে ধরলো। বলতে পারেন যে হিউম্যান শিল্ড গঠন করেই আমাকে তারা রক্ষা করার চেষ্টা করলো। কিন্তু এই গ্রেনেড যখন তারা মারলো, পাশে একটা হোটেল ছিল, রমনা হোটেল, এবং ওদিকে রমনা মার্কেট, তারপর আর এক পাশে হচ্ছে আমাদের শালিমার হোটেল। 3 দিক থেকে তারা আক্রমণ করেছে এবং একটা পর একটা গ্রেনেড মারছে। 13টা গ্রেনেড ছুঁড়েছিল, তার মধ্যে 9টা গ্রেনেড ওখানে ফুটলো। এবং সেই সময় মানে কী যে অবস্থা, এটা চিন্তা করা যাবে না। এমনকি আমার যে গাড়িটা ছিল, গাড়ির নিচেও একটা গ্রেনেড বাস্ট হলো। যখন এটা থামলো, তখন আমি যখন গাড়িতে উঠলাম আসার জন্য, আমার শরীরটা তখন সমস্ত রক্তে ভরা, কারণ ওই গ্রেনেড যে তারা ছুঁড়ে মেরেছে আমাদের ট্রাকের ডালায় লাগলো, কিন্তু ট্রাকের ভিতরে পড়লো না, পড়লো বাইরে। বাইরে পড়াতে ওই যে স্প্লিন্টারগুলি, হানিফ ভাই যেহেতু আমাকে, তার মাথায় সম্পূর্ণ স্প্লিন্টার লাগলো, আর সেই রক্তগুলি আমার গায়ে এসে পড়ে যাচ্ছে। তো ওই অবস্থায় যখন, তারপর ওখানে যারা যারা ছিল আমাদের নেতাকর্মীরা সবাই প্রায় আহত হলো, সারা জায়গা মানে রক্তাক্ত ওই অবস্থা পড়ে আছে। যাই হোক, আমি যখন একটু থামলাম, তাড়াতাড়ি আমরা গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে চলে আসছি। যখন আমার গাড়িটা এসে 5 নম্বরে আমাদের বাসায় গাড়ি বারান্দায় থামলো, সাথে সাথে গাড়ির 4টা চাকাই বসে গেল। অর্থাৎ গাড়ির নিচে যে গ্রেনেডটা বাস্ট করছে তার চাকাগুলি নষ্ট, কিন্তু এই যে 3-4 কিলোমিটার 5 কিলোমিটার যে আমি চলে আসলাম, গাড়িটা তখন বসেনি, বসলো তখনই। জানি এটা আমার ভাগ্যই। আচ্ছা, আমার গায়ে রক্ত দিয়ে রেহানা ছিল, রেহানা খুব চিন্তিত পড়তো, কী হচ্ছে তোমার? আমার তো কিছু হয়নি, কিন্তু এরকম আমার সাথে জয়াল তারেক, তার হাতে লেগেছে গ্রেনেড, তার গায়ে লেগেছে, আরও যারা আমার সাথে ছিল কয়েকজনের লেগেছে, কিন্তু আমাকে তো বলতে গেলে মানব ঢাল রচনা করে আমাকে বাঁচিয়ে দিল। আমার চশমাটা চলে গেল, হারিয়ে গেল। চশমাটা হারিয়ে গেল বলে ওখানে যে আইবি রহমান বাইরা পড়েছে, আমি ওটা দেখতে পাইনি। সাথে সাথে আমি লোক দিয়ে সব জায়গায় খোঁজ করতে চেষ্টা করলাম। সবথেকে দুর্ভাগ্যের বিষয় কি, এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, পুলিশ সেখানে যখন এই যারা আহত নিহত পড়ে আছে,
সবাই যারা বাইরে ছিল, একটু দূরে ছিল, মিছিল নিয়ে তারা ছুটে আসলো উদ্ধার করতে। যেই ছুটে আসলো তারা টিয়ার গ্যাসের সেল মারলো, লাঠিচার্জ শুরু করলো। ওই টিয়ার গ্যাসের সেল মারাতে যারা একটু আহত হয়েছিল তাতে আরও অনেকেই মারা গেল এবং লাঠিচার্জ করলো। এই ধরনের ঘটনা ঘটলে স্বভাবতই পুলিশ তো সাহায্য করতে এগিয়ে আসবে, কিন্তু সেটা আসেনি, কোনো অ্যাম্বুলেন্স আসতে দেয়নি। তার মানে কী দাঁড়ালো? এটাই দাঁড়ালো যে যারা এই আক্রমণ করেছে তারা যাতে নিরাপদ জায়গা থেকে সরে যেতে পারে, সেই জন্যই আমাদের নেতাকর্মীদের উপরে এইভাবে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস সেল মারা হলো। এই ঘটনার সাথে যদি সরকার জড়িত না থাকে তাহলে এরকম প্রকাশ্য দিবালোকে আর্জেস গ্রেনেড, যেটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয় শত্রুকে মারার জন্য, সেই গ্রেনেড একটা দলের একটা র্যালিতে মারা, এটা কি জঘন্য কাজ আপনার একবার চিন্তা করে দেখেন। তখনও জানি না যে কতজন মারা গেছে, কতজন বেঁচে আছে। সারা ঢাকা শহরে আমি সাথে সাথে আমাদের লোকজন লাগালাম যে কে কোথায় আছে, তাদের চিকিৎসার ব্যবস্থা সব করার জন্য। দুর্ভাগ্যের বিষয় হলো যে যারা মারা গেল তাদের যে হাসপাতালে নিয়ে গেল, এবং আহত হলো যারা মেডিকেল কলেজে গেছে, মেডিকেল কলেজের ঔষধপত্র সব তালা দেওয়া, এবং যে সমস্ত ডাক্তার বিএনপির মাইন্ডে তারা নাই, তারা চিকিৎসা দেবে না। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোনো রুগী নেবে না, এমনকি চিকিৎসা ক্ষেত্রেও তারা বাধা দিচ্ছে। আইবি চাচি তখনও তার জানটা আছে, কিন্তু তার দুটি পা উড়ে গেছে। তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হলো। সিএমএইচে যখন নিয়ে যাওয়া হলো তখন সে যে বেঁচে আছে না মারা গেছে সেটা বোঝার উপায় নাই। যখন তার ছেলেমেয়েরা গেল, যে পাপন আমাদের বিসিবি চেয়ারম্যান ছিল এবং এমপি, তারপর ওর দুই বোন, তারা যখন গেছে দেখা করতে, ঠিকমতো দেখা করতে দিচ্ছে না, আর বললো যে খালেদা জিয়া দেখতে আসবে। এই খালেদা জিয়া দেখতে আসবে বলে এই তিন ভাই বোনকে একটা রুমিনে তালা দিয়ে রেখে দিল, যাতে তাদের সামনে যাওয়া না হয়। খালেদা জিয়া ক্যামেরা নিয়ে একখানা ছবি তুলে তো চলে আসলো, কিন্তু যখন সে দেখতে গেছে তখন আসলে আইবি চাচুর তো কোনো সেন্স নাই। তারপরেই তাকে মৃত ডিক্লেয়ার করলো। মৃত ডিক্লেয়ার করার পরে তার ছেলেদের হাতে লাশ দেবে না, লাশ তাদের হাতে কিছুতে দেবে না। তারপরে অনেকটা করা হলো, কিন্তু তাদেরই তত্ত্বাবধানে এই লাশ দাফন করা হলো, ছেলে মেয়েদের হাতে দিল না। মানে মৃত্যুর পরে মৃত ব্যক্তির যে অধিকার ওটুকু তারা কিন্তু কাজে লাগাতে দেয়নি।